আজ আমাদের গল্প অপেক্ষার শেষ পর্ব। রহমান প্রাসাদের কনফারেন্স রুমে এমন নীরবতা নেমে এসেছিল যে সবার নিঃশ্বাসের শব্দ স্পষ্ট শোনা যাচ্ছিল। আঁত পোড়া কাগজের সেই একটি লাইন, অরোরা নেটওয়ার্কের প্রধানকে খুঁজতে চাইলে নিজের সবচেয়ে কাছের মানুষটিকে সন্দেহ করুন। সবাইকে গভীরভাবে চিন্তায় ফেলে দিয়েছে। রোশনি টেবিলের উপর রাখা হার্ড ড্রাইভটির দিকে তাকিয়ে রইল। এতগুলো ঘটনার পর সে বুঝে গেছে সত্য কখনো সরল হয় না। প্রতিটি সত্যের পেছনে লুকিয়ে থাকে আর একটি সত্য। ফরেন্সিক বিশেষজ্ঞরা কয়েক ঘন্টার চেষ্টায় অবশেষে হার্ড ড্রাইভের তথ্য উদ্ধার করতে সক্ষম হলেন। পর্দায় একের পর এক নথি, ব্যাংক লেনদেন, বিদেশি অ্যাকাউন্ট এবং গোপন ভিডিও ফুটেজ ভেসে উঠতে লাগলো। প্রথম কয়েকটি ফাইল দেখে সবাই স্তব্ধ হয়ে গেল। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে বিভিন্ন দেশের যুদ্ধ বিধ্বস্ত এলাকায় নির্মাণ সামগ্রী ও চিকিৎসা সরঞ্জামের চালানের আড়ালে অবৈধ অস্ত্র পাচার করা হয়েছে। কিন্তু সবচেয়ে বড় বিস্ময় অপেক্ষা করছিল শেষ ভিডিওটিতে। ভিডিওটি চালু হতেই দেখা গেল একটি বৈঠক। কয়েকজন বিদেশি অস্ত্র ব্যবসায়ীর সঙ্গে বসে আছে একজন বাংলাদেশি ব্যবসায়ী। মুখ স্পষ্ট দেখা যাচ্ছে না। হঠাৎ সে সামনে ঝুঁকে পড়তেই আলো তার মুখে এসে পড়ল। ঘরের ভেতরে সবাই একসঙ্গে নিঃশ্বাস আটকে ফেলল। লোকটি আর কেউ নয়, ইয়াসিন বিল্ডার্সের প্রধান অর্থ উপদেষ্টা সাইফুল কবির, যে মানুষটিকে আব্দুল কাদের নিজের ছোট ভাইয়ের মতো বিশ্বাস করতেন, যে গত 15 বছর ধরে কোম্পানির সমস্ত আন্তর্জাতিক আর্থিক লেনদেন পরিচালনা করেছে। আব্দুল কাদের চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। অসম্ভব, এটা অসম্ভব। কিন্তু ভিডিওর পরের অংশে সাইফুল কবিরকে স্পষ্ট বলতে শোনা গেল, ইয়াসিন বিল্ডার্সের নাম ব্যবহার করলে কেউ সন্দেহ করবে না। রহমান গ্রুপের গ্যারান্টিও আমাদের জন্য ঢাল হিসেবে কাজ করবে। কথাগুলো শুনে রোশনির চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে এলো। এতদিন যে কোম্পানিকে সে নিজের সবটুকু দিয়ে বাঁচিয়েছে, সেই কোম্পানিকেই ব্যবহার করা হয়েছে অপরাধের আড়াল হিসেবে। ইয়াসিন দুই হাতে নিজের মাথা চেপে ধরল। সে বুঝতেই পারেনি তার অনুপস্থিতিতে এত বড় অপরাধ তার নিজের প্রতিষ্ঠানের ভেতরেই বাসা বেঁধেছে। ঠিক তখনই নিরাপত্তা প্রধান দৌড়ে এসে জানালেন, স্যার, সাইফুল কবিরের বাড়িতে অভিযান চালানো হয়েছে। কোথায় সে? সে পালিয়ে গেছে। কিন্তু কথাটা শেষ হওয়ার আগেই আরেকজন অফিসার ভেতরে ঢুকে বললেন, ওর গাড়ি শহর ছেড়ে নদীর দিকে যাচ্ছে। রোশনি উঠে দাঁড়ালো। চলুন। ইয়াসিনও বলল, এবার আমি পালাতে দেব না। রাতের অন্ধকারে নদীর ধারের পুরনো জেটিতে পৌঁছাতে পৌঁছাতে পুলিশ, রহমান গ্রুপের নিরাপত্তা দল এবং ইয়াসিন সবাই সেখানে উপস্থিত হলো। দূরে একটি স্পিডবোট স্টার্ট নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। সাইফুল কবির শেষবারের মতন পেছনে তাকিয়ে হেসে বলল, তোমরা অনেক দেরি করে ফেলেছ। সে বোটে ওঠার আগেই ইয়াসিন দৌড়ে গিয়ে তাকে ধরে ফেলল। দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে গেল। এক পর্যায়ে সাইফুল কোমর থেকে একটি পিস্তল বের করলো। সে বন্দুক তাক করলো ইয়াসিনের দিকে। ঠিক সেই মুহূর্তে রোশনি চিৎকার করে উঠল, ইয়াসিন সাবধান! গুলি ছুটে এলো। কিন্তু শেষ মুহূর্তে ইয়াসিন সরে যাওয়ায় গুলিটি তার কাঁধ ছুঁয়ে বেরিয়ে গেল। নিরাপত্তা বাহিনী সঙ্গে সঙ্গে সাইফুল কবিরকে ঘিরে ফেলল। আর পালানোর কোনো পথ রইল না। সে ধীরে ধীরে পিস্তল ফেলে দিল। হাত কড়া পরানোর সময় সে শুধু একটি কথাই বলল, তোমরা ভেবেছ আমাকে ধরে সব শেষ? রোশনি শান্ত গলায় উত্তর দিল, না। কিন্তু আজ থেকে শুরু হলো বিচার। কয়েক সপ্তাহ পর অরোরা নেটওয়ার্কের সঙ্গে জড়িত দেশি বিদেশি অনেক ব্যক্তিকে গ্রেপ্তার করা হলো। ইয়াসিন বিল্ডার্সের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল তদন্তে প্রমাণিত হলো প্রতিষ্ঠানটি ব্যবহার করা হলেও ইয়াসিন, আব্দুল কাদের এবং কোম্পানির অধিকাংশ কর্মকর্তা এ সম্পর্কে কিছুই জানতেন না। রহমান গ্রুপও আনুষ্ঠানিকভাবে তদন্তে সহযোগিতা করল। সংবাদ মাধ্যমে রোশনির সাহসিকতা এবং ইয়াসিনের তদন্তে ভূমিকার খবর ছড়িয়ে পড়ল। এক বিকেলে রহমান প্রাসাদের বাগানে সূর্যমুখী ফুলের পাশে দাঁড়িয়েছিল রোশনি। 5 বছর আগের সেই সকালটা তার মনে পড়ছিল। হাতে সূর্যমুখীর তোড়া, চোখ পড়া স্বপ্ন আর বিমানবন্দরের সেই ভুল বোঝাবুঝি। ধীরে ধীরে পিছন থেকে পায়ের শব্দ ভেসে এলো। ইয়াসিন, তার হাতে আবারও একটি সূর্যমুখীর তোড়া। সে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে, বলল, এই ফুলগুলো 5 বছর আগেই তোমার হাতে দেওয়া উচিত ছিল। রোশনি ফুলগুলোর দিকে তাকিয়ে রইল। ইয়াসিন আবার বলল, আমি জানি ক্ষমা চাওয়া সহজ, কিন্তু বিশ্বাস ফিরে পাওয়া কঠিন। হ্যাঁ, আমি জানি। তুমি চাইলে আমাকে আর কখনো জীবনে জায়গা নাও দিতে পারো। কিছুক্ষণ নীরবতা। তারপর রোশনি ধীরে বলল, আমি তোমাকে হারানোর কষ্ট পেয়েছি, আমি জানি। কারণ সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি কারণ আমি বিশ্বাস করেছিলাম। ইয়াসিন মাথা নিচু করল।
আমি সেই বিশ্বাস রক্ষা করতে পারিনি। রোশনি কয়েক মুহূর্ত তার দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে সূর্যমুখী তোড়াটি হাতে নিল। সব কত একদিনে সারে না ইয়াসিন, আমি অপেক্ষা করব। রোশনি হালকা হাসল। এবার অপেক্ষা তোমার। দূরে দাঁড়িয়ে হাজী আব্দুর রহমান, আব্দুল কাদের, শামসুন্নাহার এবং মেহরিন নীরবে সব দেখছিলেন। শামসুন্নাহার ধীরে ধীরে রোশনির কাছে এগিয়ে এলেন, চোখে জল নিয়ে বললেন, মা, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, যদি পারো আমাকে ক্ষমা করে দিও। রোশনি এক মুহূর্ত চুপ থেকে তার হাত ধরল। অতীত বদলানো যায় না, কিন্তু ভবিষ্যৎ বদলানো যায়। শামসুন্নাহারের চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। হাজী আব্দুর রহমান আকাশের দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, শেষ পর্যন্ত ভালোবাসা হারেনি, জিতেছে সত্য আর সম্মান। সন্ধ্যার সোনালি আলোয় বাগানের সূর্যমুখীগুলো বাতাসে দুলছিল। 5 বছরের অপেক্ষা, ভুল বোঝাবুঝি, বিশ্বাসঘাতকতা, ষড়যন্ত্র আর অশ্রুর শেষে রোশনি বুঝল, সত্যিকারের ভালোবাসা কখনো আত্মসম্মানের বিনিময়ে টিকে থাকে না, বরং সত্য, সম্মান আর বিশ্বাসের উপরে দাঁড়িয়েই তার নতুন শুরু হয়। ধন্যবাদ।